স্যার, আপনার গাড়িটা মুছে দেবো? না, লাগবে না, আমার গাড়ি পরিষ্কার আছে। তাহলে যে কোনো একটা কাজ দিন। কি কাজ দেবো? তাছাড়া তুমি এত ছোট আর কাজ করতে চাইছো কেন? কি করবো স্যার, কাজ না করলে খাবো কি? প্লিজ স্যার, যে কোনো কিছু কাজ দিন, আমি করে দেবো। আর আপনি 10-15 টাকা দেবেন, তাই দিয়ে সকালের খাবারটা খাবো। রাতে খাইনি তো, খিদে লাগছে। কথাটা শুনে রাশেদ মাহমুদ গাড়ি থেকে নামলো। কথাটা সত্যি বেশ লজ্জাজনক লাগলো। এই সময় এসে একটা 7 কিংবা 8 বছরের ফুটফুটে বাচ্চা না খেয়ে আছে। হায়রে দুনিয়া! রাশেদ সাহেব সোজা ওর সামনে হাঁটু গেলে বসলেন। তোমার নাম কি? আরফান, আমার নাম আরফান। বাবুর মতোই কিউট নাম। কি স্যার, কোনো কাজ তো দিলেন না, তাহলে আসি, অন্য খদ্দের ধরতে হবে। তোমার খুব ক্ষুধা লাগছে? হ্যাঁ, রাতে খাইনি, আর কাল দুপুরে সামান্য ডাল আর ভাত খেয়েছিলাম। আমার পরিচয় তো জানেন, নতুন করে আর না বলি। এই গল্প পুরোটা কাল পরে, তো সিরিয়াসলি নেবেন না। রাশেদ সাহেব আর দেরি করলেন না, আমার হাত ধরে সোজা বড় একটা রেস্তোরাঁয় নিয়ে আসলেন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলো না। রাশেদ সাহেব হোটেলে ঢুকে খাসির মাংস আর বিরিয়ানি অর্ডার করলো। ওটার খাবার পরিবেশন করলো। নাও আরফান, খেয়ে নাও। কি এগুলো, আর আমি কেন খাবো? তোমার না ক্ষুধা পেয়েছে? পাইছি তো, কিন্তু কোনো কাম হয় নাই। কাজ করা লাগবে না, খেয়ে নাও। কি এগুলো? বিরিয়ানি আর খাসির মাংস। ও বাবা, এগুলো বড় লোকের খাবার। এসব আমার মতো রাস্তার ছেলের পেটে সইবে না, আমি খাবো না। চুপ করে খেয়ে নাও। আমার কাছে তো টাকা নেই এসব খাবার খাওয়ার। কথা না বলে খাওয়া শুরু করে দাও। ও, প্রচুর ক্ষুধা লাগছিল, সেজন্য আর দেরি না করে খেতে লাগলাম। জীবনে প্রথম খাসির মাংস আর বিরিয়ানি খাচ্ছি, পেট পুড়ে খেয়ে নিলাম। পেট ভরেছে তোমার আরফান? আমার জীবনে এই প্রথম এত সুন্দর খাবার খেলাম, তা আবার পেট পুড়ে। আচ্ছা ঠিক আছে, এবার বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করেন না স্যার, আপনার এই ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। আমি রাশেদ সাহেবকে ছাড়লাম দিয়ে খুশি মনে বস্তির দেখে এগোতে লাগলাম। রাস্তায় আসতেই রাশেদ সাহেব আমাকে ডাকলো। আরফান দাঁড়াও। কি হয়েছে স্যার? এটা রাখো। 1000 টাকার দুটো নোট দিয়ে বলল। কি এটা আমাকে দিচ্ছেন কেন? তোমার কয়েকদিনের খাবার খাওয়ার টাকা। মাফ করবেন স্যার, আমি গরিব ভিক্ষুক না। রাশেদ সাহেব বুঝতে পারলেন ছোট হলে কি হবে, আত্মমর্যাদা আছে। আমি আপন মনে দৌড়ে চলে আসলাম। রাশেদ সাহেব আরও কিছু জিজ্ঞেস করতো, কিন্তু আমি দাঁড়ালাম না। আমাকে খাইয়ে রাশেদ সাহেব যেন অন্যরকম আনন্দ পেল। রাশেদ সাহেব কাজ শেষ করে বাসায় গেলেন। 1 সপ্তাহ পর একদিন রাশেদ সাহেব হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। পেছন থেকে একটা দ্রুতগামী বাস আসছিল। রাশেদ সাহেব খেয়াল করে নাই বাস এসে লাগিয়ে দিতে যাবে। ঠিক তখনই আমি গিয়ে রাশেদ সাহেবকে ট্রেনের রাস্তার সাইডে নিয়ে গেতে পড়ে গেলাম। ফলশ্রুতি স্বরূপ আমার কপালে একটা ক্ষত হলো। রাশেদ সাহেব হতবাক হয়ে গেলেন। আর একটু হলেই তো তার খুব বড় কিছু হয়ে যেত। তিনি তাকে দেখতে পান আমার কপাল কেটে গেছে, রক্তে তার মুখ লাল হয়ে গেছে। রাশেদ সাহেব দৌড়ে গিয়ে আমাকে তুললেন, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে লাগলেন। আমার কিছু হবে না স্যার, আমাকে যেতে দিন। একটা কথাও বলবে না। তোমার কপাল দিয়ে রক্ত আসছে, কত রক্ত বের হয়েছে। এসব কিছুই না, আপনি আমার জন্য এত কষ্ট করছেন কেন? তুমি আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলে। আপনি আমাকে আগের দিন ফ্রিতে খেয়েছিলেন। রাশেদ সাহেব আমাকে ডাক্তারের কাছ থেকে মাথায় ব্যান্ডেজ করে নিলেন। আরফান, তোমার বাবা মা কোথায় থাকে বলো? আমি তাদের সংবাদ দিচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে থাকলাম। কি হলো বলো, তোমার বাবা মা কোথায়? জানি না। মানে? আমি অনাথ। যখন একটু বয়স হলো তখন লোকের দৌড়ানি খেতাম, তাই মনে আছে। তুমি থাকো কোথায়? ওই তো পাশে একটা বস্তিতে, কিন্তু ওখানকার মাতব্বর খুব বাজে লোক। তিনি চুরি ডাকাতি করতে বলেন, আর না করলে মারেন। সেজন্য আর থাকে না, রাস্তা থাকে। যখন লোকে দোকান বন্ধ করে তখন তার বারান্দায় থাকি। তোমার কষ্ট হয় না? না স্যার, কিসের কষ্ট? এতে আমার ভালো লাগে, আর অভ্যাস হয়ে গেছে। জানেন, যারা এতিম অনাথ তাদের বেঁচে থাকা পাপ। তুমি এতটুকু, কিন্তু তোমার কথায় সবাই ইমপ্রেস হয়ে যাবে। আমি তোমার প্রতিটি কথায় ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা, তুমি এখন যাবে কোথায়? জানি না, যেদিকে যেতে মন চায়। যাবে আমার সাথে? কোথায়? আমার বাসায়। থাকবে আমার বাসায় আমার সাথে? কিন্তু কেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার তো থাকার জায়গা নেই। আর আমার বাসায় থাকার জায়গার অভাব নেই। থেকো আমার বাসায়।
আমি কি বলবো বুঝতে পারছি না। আর আমার যাওয়াই উচিত, আমার তো কোনো চাল চলো নেই। আর যখন জোর করছে আমি রাজি হয়ে গেলাম। রাশেদ সাহেব হসপিটালের ঝামেলা মিটিয়ে আমাকে গাড়িতে বসিয়ে বাসায় নিয়ে যেতে লাগলো। স্যার, আপনার বাসায় কে কে আছেন? আমার ওয়াইফ আর একটা মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওনারা রাগ করবে না তো? না, রাগ করবে না। আমরা বাসায় পৌঁছে গেলাম। এত বড় বাসা! আজকে থেকে তুমি এখানে থাকবে। আমি তো খুব খুশি ও মনের আনন্দে রাশেদ সাহেবের সাথে বাসায় প্রবেশ করলাম। এই ঐশী, এই নাফিজা, এদিকে এসো। ওনারা আসলেন, আমাকে দেখে অবাক হয়ে গেলেন। গায়ে ময়লা জামা কাপড় দেখতে ঐশীর ঘেন্না লাগলো। কে আব্বু? ওর নাম আরফান, আজ থেকে এখানে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকবে মানে ওকে থাকে কোথায়? রেখে তো মনে হয় বস্তিতে থাকে। ওর বাবা মা নেই, আর আজকে আমাকে ওই রক্ষা করেছে। আজ ও না থাকলে জানি না কি হতো। তোমার জীবন বাঁচিয়েছে, তাই বলে বাসা নিয়ে আসতে হবে? হাতে কটা টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। এটা বাসা কোনো অনাথ আশ্রম না। কি বলছো? এটুকু একটা ছেলের সাথে এভাবে কথা বলছি কেন? ও আমার বাসায় থাকবে, আর ও থাকলে বছরও খেলার সাথে হয়ে যাবে। লাগবে না ওর মতো নোংরা ছেলেকে, ওকে দেখলেই বমি চলে আসছে। ঐশী, মানুষকে ঘৃণা করতে নেই, ও এই বাসায় থাকবে, এটাই আমার শেষ কথা। স্যার, আমি থাকলে ওনারা অসন্তুষ্ট হবেন। আমি চলে যাই। এত বড় বাড়ি আমার জন্য না, আমার জন্য ওই বস্তিই যথেষ্ট। চুপ, আমার মুখে মুখে তর্ক একদম পছন্দ করি না। তুমি এখানে আমাদের সবার সাথে থাকবে, ব্যাস। আর আজ থেকে তুমি এই পরিবারের একজন সদস্য। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দেই। রাশেদ সাহেব আমার হাত ধরে উপরে নিয়ে গেলেন, গিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। এটা তোমার রুম, আজ থেকে তুমি এইখানে থাকবে। বাবা, এত বড় রুম! এটা তো আমাদের বস্তির অর্থে এর মতো। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জামা কাপড় আনতে দিয়েছি ড্রাইভারের কাছে, এখনই চলে আসবে। তারপর তুমি গোসল করে নেবে। আচ্ছা, আমার তো খুব আনন্দ হচ্ছে, এত বড় বাড়িতে থাকতে পারবো। বাপ, খুব খুশি আমি। খানিকক্ষণ পর ড্রাইভার এসে জামা কাপড় দিয়ে গেল। এগুলো তোমার, যাও, ভেতরে বাথরুম আছে, ভালো করে গোসল করে আসো। নতুন জামা আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। জানেন, আমার না কোনো নতুন জামা নেই। লোকের পুরান জামা কাপড় বাদ দিয়ে রাস্তায় ফেলে দিত, তাই আমরা তুলে নিয়ে এসে পরতাম। এখানে সব আছে, নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট। যাও, গোসল করে এসো, তারপর খেতে যাব। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম গোসল করতে। গোসল করে একটা নতুন জামা আর নতুন প্যান্ট পরে বাইরে আসলাম। স্যার, এখানে পুকুর নেই, বাথরুমে গোসল করা যায় না। পুকুরে দাপাদাপি করে গোসল না করলে মনের ক্ষোভ মেটে না। আছে তো, কাল থেকে তুমি আর আমি একসাথে পুকুরে দাপাদাপি করে গোসল করব। বাহ, নতুন জামা পরে তো একদম নায়কের মতো লাগছে। চলো, খেয়ে নিই। তারপর দুজনে দুপুরে খাবার খেতে আসলো। ঐশী খাওয়ার টেবিলে বসে খাবার খাচ্ছিল। বাবু এসে বসতেই বর্ষা খাবারের থেকে রেখে রাগ করে উঠে চলে গেল। কি হয়েছে বর্ষা, না খেয়ে কোথায় যাচ্ছ? ওই বস্তির ছেলেকে দেখলে বমি আসে, ঘেন্না লাগে, আর ওর সাথে আমি খাবো না। বলে দৌড়ে নিচের ব্যালকনিতে চলে গেল। আমি ঐশীর প্লেট নিয়ে ওর পিছু পিছু গেলাম। গিয়ে দেখি ঐশী মন খারাপ করে পুতুল নিয়ে বসে আছে। ও ঐশী খানা সম্পূর্ণ না খেলে শরীর খারাপ করবে। কেন, খেয়ে নাও। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরছিস? ছোট্ট লোকের বাচ্চা, যা আমার সামনে থেকে। তোর কি লজ্জা নেই? কুকুরের মতো আমার আব্বুর সাথে আমাদের বাসায় কেন এসেছিস? স্যার নিয়ে এসেছেন। যা, চলে যা। দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। ঐশী দৌড়ে বাইরে আসলো। আমু, ওই ছেলেটা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে নানুর বাসায় চলে যাব। তোর সাথে আমারও চলে যেতে হবে। এটা তো বাসা না, অনাথ আশ্রম। আস্তে আস্তে আমাদের বের করে দেশে সব ছেলেপুলেকে এখানে নিয়ে আসবে। এই, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? না নেই, তোমার আছে? দেশের লোক কেউ নিয়ে আসছে না, আর তুমি নিয়ে আসছো। যত ঝামেলা জানো তোমার। বর্ষা, যা আগে গুছিয়ে নেই, আমরা চলে যাব। ঐশী ওর রুমে চলে গেল। একজন অনাথের জন্য তো দেখি সুন্দর একটা পরিবারে অশান্তির সৃষ্টি হয়ে গেছে। তাই দেখে আমি বললাম, স্যার, আমি একটা বস্তির অনাথ ছেলে, আমার জন্য আপনারা কেন ঝগড়া করছেন? আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না আরফান, তুমি কোথাও যাবে না, আর কেউ কোথাও যাবে না, সবাই একসাথে থাকবো। আমি থাকবো না এখানে। ওই ছেলে থাকলে
আমি বাসায় থেকে চলে যাব। আম্মু, মানুষকে ঘৃণা করতে নেই। আর আরফান এ বাসায় থাকলে তো তোমারই ভালো, তোমার একজন খেলার সাথী হবে। ওকে দেখলে ঘেন্না লাগে। আর খেলা? তুমি একটা বস্তির ছেলের জন্য বাড়িতে তোমার বউ আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তোমরা তো ঝামেলা সৃষ্টি করছো। আরফান এই বাসায় থাকবে, এতে তোমরা কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আরেক কাজ করো, পুরো বস্তি এখানে নিয়ে এসো, আমরা গিয়ে বস্তিতেই থাকছি। তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে এসব কথা বলছো? এ ছেলে আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে বাসায় নিয়ে এসেছি। কি, জীবন বাঁচিয়েছে বলে বাসায় এনে রাখতে হবে? থাক না, তুমি কটা দিন দেখি না, তারপর বুঝবে আমি ভুল করি নাই। আচ্ছা, তোমার এতই যখন ইচ্ছে ওকে রাখার, তো রাখো। তবে একটা কথা বলে দিলাম, ওই ছেলে যদি আমাদের সাথে কথা তো দূরে থাক, আমাদের সামনে আসে তো খুব খারাপ হয়ে যাবে, অতটা মাথায় রেখো। ও যেন আমাদের সামনে না আসে। ঠিক আছে, তবে মনে রেখো, একদিন তুমি আরফানকে সব থেকে বেশি ভালোবাসবে। আমু, ওই ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরফান, উপরে চলো আর তোমরা খেয়ে নাও। স্যার, আর আমি রুমে গিয়ে বসলাম। আরফান, তুমি ওদের কথায় কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি গরিব তো, আমার কোনো রাগ নেই। এ আরফান, পারবে ওদের দুজনের মন জয় করতে? হ্যাঁ পারবো। তুমি ওদের মন জয় করে নেবে। ওরা রাগ করেছে, একবার ওদের ভালোবাসা অর্জন করো, দেখবে খুব ভালোবাসবে। স্যার আমি গরিব, এতিম, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে। তো বলছিলাম কি, আমি আমার জায়গায় চলে যাই। দেখেন না বড় ম্যাম সাহেব আর ছোট ম্যাম সাহেব কত রাগ করছেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাবো না, আমার বাসাটা খুব পছন্দ হয়েছে, ওই সেই রূপকথার রাজপ্রাসাদ। কিন্তু দুইজন নারাজ। আমাকে যে রুমে থাকতে দিয়েছে তার সব কিছু খুব দামি, আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে। আমি শুয়ে আছি তবে ফ্লোরে, তখন রাশেদ সাহেব এসে এই অবস্থা দেখে, এ আরফান, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? এত দামি বিছানায় আমি শুতে পারবো না, এমনিতে ইটের উপর শুয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি আর আগের আরফান না, আজ থেকে তুমিও আমার ছেলে। আর ঐশী যেমনভাবে জীবনযাপন করেছে, তুমিও ঠিক তেমনভাবে থাকবে। এটা তোমার বাসা। আচ্ছা ঠিক আছে। চলো বাইরে থেকে ঘুরে আসি, মন ভালো থাকবে। স্যারের সাথে বাইরে যেতে লাগলাম। বাইরে আসবার পর, আবু, আমার আইসক্রিম খাওয়াতে হবে। চলো এখনই খাওয়াবো। যাব, কিন্তু ওই ছেলেটা তোমার সাথে যাচ্ছে। হ্যাঁ, গেলে সমস্যা কি? আমি যাব না। ওই ছেলে তোমার সাথে গেলে আমি যাব না। ওর সাথে গেলে প্রেস্টিজ থাকে না, লোকে কি বলবে? ঐশী, একদিন বলেছি না মানুষকে ছোট করবে না। স্যার আমার যেতে ইচ্ছে করছে না, আপনি আর ছোট ম্যাম সাহেব দুজন যান, আমি রুমে আছি। না, তুমিও চলো। না স্যার আমি যাব না, আমি রুমে যাচ্ছি। আমি দৌড়ে ওর রুমে চলে আসলাম। আমি গেলে ঐশী যাবে না, আর বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি রুমটা ঘুরে ঘুরে দেখছি, দেখি আন্টি রুমে বসে আছে। আমি ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ালাম, আস্তে করে গিয়ে, ম্যাডাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসেছিস? ম্যাডাম আমি আসি বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? এ, আকাশের কথা বলছে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোরা তো চোর। এখানে কি ঠান্ডা এসেছিস বল? স্যার আমাকে নিয়ে এসেছে। স্যার নিয়ে আসলো আর কুকুরের মতো ছুটে আসলি, একটু লজ্জা করলো না যে একজনের বাসায় গিয়ে থাকলে তাদের অসুবিধা হয়? তোদের তো লজ্জা নেই, থাকলে এখানে আসতিস। আপনি আমাকে বকা দিচ্ছেন? এই, তোকে তো তোর স্যার রেখেই দেবে। তো তুই কি, হ্যাঁ, আমাদের মাঝে আসিস না, দূর হয়ে যা রুম থেকে। আমাকে আরো অপমান করলো, কোনো উত্তর নেই আমার কাছে। আমি তো এতিম, আর তাদের আশ্রয়ে থাকছি। অপমান সহ্য করলেও দুই বেলা পেট পুড়ে খেতে পারবো, একটু সহ্য করতে হবে। আমি কাতর হয়ে গেছি, মন খারাপ বা কষ্ট পেলে কান্না করি। আমার চোখে যেন পানি আসতে চায় না। আস্তে আস্তে রুমগুলো দেখতে লাগলাম। সিঁড়ি দেখে সিঁড়ির উপর গিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি অনেক ফুল গাছ, আর গাছে অনেক ফুল ধরেছে, তবে টবের গোড়ায় অনেক আবর্জনা, গাছের ঝরা পাতা পড়ে আছে। আস্তে আস্তে গাছের পাতা পরিষ্কার করতে লাগলাম, সুন্দর করে গাছগুলো গোছাতে লাগলো, পরিষ্কার করে গাছের গোড়ায় পানি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর ঐশী ছাদে আসলো। গাছগুলো সব ঐশীর। পেছন থেকে ঐশী বললো, আয় ছোট লোকের বাচ্চা,
তুই আমার গাছের ফুল ছিঁড়ছিস কেন? আমার গাছগুলো তুই নষ্ট করে দিচ্ছিস কেন? মেম সাহেব, আমি গাছ পরিষ্কার করছিলাম, ফুল তুলছিলাম না। চোর কোথাকার! আমি দেখছি তুই গাছের ফুল নষ্ট করে দিচ্ছিস আর আমাকে মিথ্যে বলছিস। আপনি ভুল দেখেছেন। কি? আমি ভুল দেখেছি? আমার মুখে মুখে তর্ক করিস? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! ঐশীর খুব রাগ উঠে গেল। রাগের মাথায় সে ছাদের উপর থাকা একটা ইটের টুকরো দিয়ে আমার মাথায় আঘাত করলো আর কপালে লেগে কপাল বেশ কেটে গেল। আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম। আমার চিৎকার শুনে ঐশী ভয় পেয়ে গেল আর রক্ত দেখে তো ঐশী খুব ঘাবড়ে গেল। আজকে আব্বু এসে খুব বকবে। আমার চিৎকার শুনে নিচ থেকে স্যার আর ম্যাডাম আসলো। আমার কপাল দিয়ে রক্ত পড়া দেখে স্যার দৌড়ে গিয়ে মাথা চেপে ধরলো, তাড়াতাড়ি গামছা দিয়ে বেঁধে দিল। এই কিভাবে হলো ওটা? কেটে গেল কিভাবে? ঐশী ভয়ে আম্মুকে গিয়ে জোরে ধরলো। এখন যদি সত্যিটা বলে দিই তাহলে ওরা বকা দেবে, মায়েরও দিতে পারে। আরফান, কথা বলো, কিভাবে লাগলো? কাটলো কিভাবে? আসলে স্যার, সিঁড়ি দিয়ে আসবার সময় পা হড়কে পড়ে গেছি, তাই কেটে গেছে। আমার কথা শুনে একটু শান্তি পেল। যাক বাবা। কিভাবে? চলো, সাবধানে ছাদে আসতে হয়। কতখানি কেটে গেছে? তাড়াতাড়ি নিচে চলো। স্যার আমাকে কোলে করে নিয়ে রুমে যেতে লাগলো। এদিকে ঐশী ভয়ে ভয়ে আম্মুর সাথে যেতে লাগলো। আমি সত্যি কথা বললে ঐশীকে খুব বকা দিত, কিন্তু আমি চাই না তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হোক। স্যার আমার মাথায় ব্যান্ডেজ করে দিল, দিয়ে আমাকে শুয়ে দিল। বাইরে আসবার পর, কিরে ঐশী, তুই তো ছাদেই ছিলি, দেখতে পাসনি কতখানি কেটে গেল? সকালে আমাকে সরিয়ে দিতে গিয়েও নিজে গাড়ির তলায় যাচ্ছিল, তখন কুনুইতে কেটে গেছিল, আর এখন? আমি গাছ পরিষ্কার করছিলাম। স্যার চলে গেল। ঐশী ভেবে পাচ্ছে না ও মিথ্যা কেন বললো। ঐশী তো, তবে ঐশী জিজ্ঞেস করবে মিথ্যা কথা কেন বললো। স্যার এসে আমার সেবা করতে লাগলো। স্যার আমার কিছু হয়নি, এত স্বাভাবিক, এমন তো আমার প্রতিদিন কাটে, আপনি কেন চিন্তা করছেন? আরফান, সত্যি কথা বলো, সিঁড়ি দিয়ে পড়ে গেলে তো এভাবে কাটতো না। কি হয়েছে বলো আমাকে। সত্যি বলছি তো, সিঁড়ি দিয়ে নামবার সময় কেটে গেছে। সত্যি তো? আমাকে মিথ্যা বলছিস না তো? না। এবার স্যার আমার রুম থেকে চলে গিয়ে নিজের অফিসের কাজ করছিলেন, তখন ঐশী আমার রুমে আসলো। এই ছোট লোকের বাচ্চা, যদি সত্যি কথা বলেছিস তাহলে কিন্তু তোকে খুন করে দেব। চিন্তা করবেন না, আমি বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। শীঘ্রই। তা তুই মিথ্যে কথা কেন বললি? আমি এমনিতে আপনাদের বাসায় এসে আপনাদের বিরক্ত করছি, তারপর যদি বলে দিতাম তাহলে স্যার আপনাকে বকা দিত। এতই যখন বুঝিস তাহলে তুই চলে যাচ্ছিস না কেন? স্যার যেতে দেবে না, আর গেলে তিনি রাগ করবেন। জানি না কোথা থেকে আসে এসব আপদ, এসেই মাথা খারাপ করে দিচ্ছে। ঐশী আরো কিছু অপমানজনক কথা বলে রুম থেকে চলে গেল। তবে আমি তেমন কিছু মনে করি নাই, কারণ এই পৃথিবীতে ধনীরা আছে গরিবকে অপমান করার জন্য। আমি চুপচাপ শুয়ে এলাম। তবে ঐশী একটু সরিও বললো না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। দিন দিন যেন ওদের অত্যাচার বাড়ছে, আর স্যারের ভালোবাসা আর পাল্লাও দিচ্ছে। এখন আমি বেশ সুস্থ। একদিন সকালে, আরফান, চলো তোমাকে ঐশীর স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি। ঐশীর সাথে তুমিও যেও, একসাথে দুজন। আবু, ওই ছেলেকে তুমি আমাদের স্কুলের কেন ভর্তি করবে? এতই যদি পড়ানোর ইচ্ছে হয় তাহলে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দাও। এমনিতেই তো ঝামেলা, তার উপর আবার স্কুলে। আরফান তোমার সাথেই তোমার কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করবে। ওরে আমি একজন সৎ শিক্ষিত মানুষ বানাবো। তোমারই তো সরকার সেই দায়িত্ব দিছে, দেশের সব অনাথ শিশুদের নিয়ে স্কুল তৈরি করো। প্রয়োজন হলে তাই করব। আরফান, গুছিয়ে নাও। আমি গুছিয়ে নিলাম। তারপর আমাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে বই খাতা ব্যাগ ইত্যাদি নিয়ে বাসায় আসলাম। কালকে থেকে আমাকে স্কুলে যেতে। আর দুপুরে ঐশী ক্লাস করে বাসায় এসে দৌড়ে আম্মুকে গিয়ে জড়িত হলো। তারপর আম্মু ঐশীকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। আমি দূর থেকে সেটা দেখে মন খারাপ হয়ে গেল। আর যদি আমার মা থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে ওইভাবে খাইয়ে দিত। আমারও ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ঐশীর মতো আমি মাদের কাছ থেকে খেয়ে নিই, কিন্তু গেলাম না, গেলেই খুব অপমান করবে। দূর থেকে চেয়ারে বসে দেখতে লাগলাম। আমার চোখ ছলছল করছে। আমি আজ মায়ের শূন্যতা বুঝতে পারছি। ঐশী কত সুন্দর করে মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে। আর যদি আমার আম্মু থাকতো তাহলে আমি ওইভাবে আদর পেতাম। মন খারাপ করে বসে রইলাম। ঐশীদের খাওয়া হয়ে গেল, আমি গিয়ে খেয়ে নিলাম। আমি যদি আন্টির ভালোবাসা পেতাম তাহলে আজকে আমার থেকে খুশি আর কেউ থাকতো না, কিন্তু আন্টি তো খুব দুর্ব্যবহার করেন। মন খারাপ করে উঠে রুমে চলে আসলাম। তারপরের দিন সকালে স্যার আমাকে গুছিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। আর ঐশীর তো গোছানো আছে। 8টার সময় বাস আসলো।
ঐশী, আজকে থেকে তুমি আর আরফান এক সিটে স্কুলে যাবে, তাহলে দুষ্টু ছেলেরা তোমার টিফিন নিয়ে নিতে পারবে না। আমি হেঁটে যাব, তবুও ওর সাথে স্কুলে যেতে পারবো না। এই, আমি তোমাদের দুজনের সিট একই জায়গায় দিছি, যাও গিয়ে গাড়িতে বসো। স্যার দুজনকে একই সিটে বসিয়ে দিল। ঐশী জানালার ধারে বসেছে। আমি ভয়ে ভয়ে ঐশীকে বললাম, ম্যাম সাহেব, আমরা কি দুজন বন্ধু হয়ে থাকতে পারি না? আপনি অপমান করলে খুব কষ্ট হয়। কি, তোর সাথে? তোরে তো আমাদের বাসার চাকরও করতে ইচ্ছে করে না। আর কি কষ্ট? আমি কি তোকে তোর ওই বস্তিতে গিয়ে অপমান করছি? দূর হয়ে যা আমাদের বাসা থেকে, তাহলে আর অপমান করব না। আমাদের বাসায় থাকতে হলে অপমান সহ্য করতে হবে। থাকতে পারিস থাক, না পারিস জাহান্নামে যা। আমি আর কোনো কথা বললাম না। আমার খুব আনন্দ হচ্ছে, জীবনে প্রথম স্কুলে যাচ্ছি। কিন্তু ঐশীর কথায় একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু সাথে সাথে মনটাকে স্বাভাবিক করে স্কুলে গেলাম। আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। নতুন জায়গায় কাউকে চিনি না। টিচার্স এসে আমাকে একটা সিটে বসিয়ে দিল। ক্লাস শুরু হলো, কিন্তু আমার মাথায় কিছু আসছে না। কোন দিন তো বই হাত তো দূরের কথা, বই ছুঁয়েও দেখিনি। এভাবে খানিক ক্লাস পর টিফিন দিল। সব ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে, আমি আর ঐশীও। ওর মধ্যে থেকে একটা মেয়ে বললো, কী রে ঐশী, কে এই ছেলেটা তোর সাথে আসলো? তোদের কেউ হয় নাকি? হ্যাঁ, আমার আব্বু ওরে নিয়ে এসেছে। কোথা থেকে বলতো? কোথা থেকে? ওই তো পাশের বস্তি থেকে। কি বলছিস, বস্তি থেকে? হ্যাঁ, একটা ভিখারি। কি ভাগ্য বস্তির ছেলে এত বড় স্কুলে পড়ছে। সত্যি, বস্তির ছেলের কত ভাগ্য তোদের বাসায় থাকছে। তোর আব্বুর যে দয়ার সাগর। এদের এত টোকাইদের একদম প্রশ্রয় দিবি না, দিলে মাথায় এসে বসবে। আমি গরিব বলে আমাকে অপমান করছেন? তুই গরিব না, তুই তো ফকিরনি। আর তোর কি অপমান বোধ আছে? আমি ওখান থেকে চলে গেলাম। ওখানে থাকলে আরো বেশি অপমান করতো। আমার কোনো জবাব নেই, আমি গরিব। এভাবে অপমান সহ্য করে বাসা আসলাম। ছুটির পর বাসায় এসে ঐশী, আমো, ওই ছেলেটা সবার সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ওর কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। বলে কি এমনি, সব উল্টো। কি বলেছি? সবার সামনে আমাকে নিয়ে যা তা বলছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করছিস? যে থালায় খাচ্ছিস সেই ফুটো করছিস? এই বলে আন্টি আমার দিকে এগিয়ে আসে, গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করে ম্যাডাম, আমি ওনারা কিছু বলি নাই। উনি সব মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আমার মেয়ে মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস। আজ তোকে এই বাড়ি থেকে বের করেই দেব। কাকে বের করবে বাসা থেকে? স্যার দরজা দিয়ে আসতে আসতে বললো। তখন আমি দৌড়ে গিয়ে স্যারকে জোরে ধরে বললাম, স্যার বিশ্বাস করেন, আমি ছোট মেম সাহেবের সাথে ঝগড়া করি নাই। উনি আমাকে ফাঁসি দিচ্ছেন। কি হয়েছে ঐশী? আব্বু, তোমার ওই পালিত ছেলে আমারে সবার সামনে অপমান করেছে, জানা তাই বলেছে। কি কি বলেছে আমাকে একটু বলো। ও ও ও বলেছে, ও ও বলেছে। ভুল হয়ে গেছে মেম সাহেব। দাঁড়াও আরফান, ঐশী, মিথ্যা কথা বলতে হয় না। আজ আমি বলে দিলাম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু এমন একটা দিন হয়তো আসবে লজ্জায় এর সামনে আসতে পারবে না। তাই বলছি ঝগড়া করো না। স্যার মেম সাহেবকে বকা দিয়েন না। আমি ওনাকে অপমান করেছিলাম, ওর সাথে ঝগড়া করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আরফান, তুমি যাও তোমার রুমে, গিয়ে একটু বিশ্রাম নাও। আমি দৌড়ে চলে আসলাম। সন্ধ্যাবেলায় ওই ওর আম্মুর কাছে পড়তেছে। আমি ওর পড়া বুঝতে পারছি না, তাই বই নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে এগিয়ে গেলাম। ম্যাডাম, আমি না কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? ওরে বাবা, তুমি লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবে বুঝি? ম্যাডাম বুঝিয়ে দেবেন না? আচ্ছা আমি এখানে বসবো, আপনি মেম সাহেবকে পড়াবেন, তাই শুনে আমি পড়বো না। তুই আমাদের থেকে দূরে চলে যা, জাহান্নামে যা, তাতে আমার কি? আমার সামনে থেকে যা। আচ্ছা তাহলে আমি ওই ফ্লোরে বসবো, ওখান থেকে শোনা গেলে তাই শুনে শুনে পড়বো। জাহান্নামে যা, তাতে আমার কি? আমার সামনে থেকে যা। মন খারাপ করে দূরে গিয়ে বসলাম। আন্টি ঐশীকে পড়াচ্ছে, আর আমি তাই শুনে শুনে করার চেষ্টা করছি। আসলে আমি বেশ মেধাবী, একবার শুনলেই তা ধরে রাখতে পারি। আমি এভাবে দূর থেকেই পড়াশোনা করে নিলাম। আজও রাতের বেলা ঐশীকে খাই দিতে লাগলো আন্টি। সেটা দেখে আমার বুকে শূন্যতা জেগে উঠলো। আমি দূরে বসে বসে দেখছি, আর পাথর করে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না, দৌড়ে রুমে যেতে লাগলাম। তবে আন্টি সেটা খেয়াল করলো। আন্টি ভাবছে, ওর আবার কি হলো?
এখন তো বকা দিলাম না। যাই হোক, ঐশীকে খাইয়ে দিয়ে ওরে রুমে শুয়ে দিয়ে মনে করে আমার রুমের দিকে আসলো। এসে দেখে আমি বালিশে আঁকড়ে ধরে কান্না করছি, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। আন্টি ভেবে পাচ্ছে না, এত অপমান করলেও যে মন খারাপ করে থাকে, কান্না করে না, সে কি জন্য এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে পাচ্ছে। তবে সে শব্দ বাহির করতে চাইছে না। আন্টি রুমে এসে জিজ্ঞেস করলো, এই ছেলে, কি জন্য খাচ্ছিস? তোর এই ন্যাকামি কান্নার কারণ কি? আমি পিছন ফিরে দেখে আন্টি চোখের পানি মুছে বললাম, জানি না, এমনি কান্না পাচ্ছে। তোদের আবার এমনি এমনি কান্না পায়? ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করবো, মারবেন না তো? কি কথা বল। ম্যাডাম, সব আম্মুরা তাদের ছেলে মেয়েকে কি এভাবে যত্ন করে, এভাবে আদর করে খাইয়ে দেয়, যেভাবে আপনি মেম সাহেবকে দিতেন? কেন? তাহলে যদি আমার আম্মু থাকতো, তিনিও আমাকে খাইয়ে দিতেন, আমাকেও খুব যত্ন করতেন, পরিয়ে দিতেন, যেমন করে করে আপনি মেম সাহেবকে পরিয়ে দিতেন না ম্যাডাম? বলুন। কথাটা শুনে আন্টি বাকরুদ্ধ হয়ে গেলেন। ম্যাডাম, সবার আম্মু আছে, আমার কেন নেই? আমারও আদর পেতে ইচ্ছে করে, আম্মুর কাছ থেকে খাইয়ে নিতে ইচ্ছে করে। বললেও বুঝতে পারছে না। তিনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন। আন্টিকে এভাবে এগিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। ম্যাডাম, ভুল করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করবেন, আর কখনো বলবো না। ম্যাডামটি আমার পাশে বসলো। তুই আম্মুর আদর পাস নাই? না, যখন জ্ঞান হয়েছে তখন থেকে লোকের অপমান গালাগালি সহ্য করছি। জানেন, আমি দেখতাম অনেক আম্মুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সেই ছেলে মেয়েরা কান্না করলে আম্মুরা তাদের কোলে নিয়ে যায়। আমার সারাদিন মারলে কান্না পায় না, কিন্তু ওই দৃশ্য দেখলে কান্না পায়। ম্যাডাম, আমি অনাথ আর গরিব বলে তো আমার আম্মু দেয় নাই, তাই না? আমার আম্মু থাকলে তিনিও খাই দিতেন। আরফান, অবাক হয়ে ওনার দিকে তাকালাম। তিনি নাম ধরে ডেকেছেন। আন্টি উঠে সোজা আমার রুমে চলে গেলেন। আমি আবার কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর এদিন আমার রুমে আসলো। আরফান খেয়ে নাও। আন্টির কথায় আমি উঠে বসে আন্টির দিকে তাকালাম। চোখের পানি গাল বেয়ে পড়ছে। আন্টি এক হাত দিয়ে চোখের পানি মুছে দিল। হাঁ করো। ম্যাডাম, তিনি কথাটা শেষ করতে দিল না। চুপ। আজ থেকে কোনো ম্যাডাম না, আজ থেকে আমি তোমার আম্মু। কি লাগবে না? আমি কি বলবো বুঝতে পারছি না, আর চোখের পানি এবার বাদ ছেড়ে দিয়েছে। কি হলো, আমাকে আম্মু ডাকবে না? আপনি বকা দেবেন না তো? আন্টি দেরি না করে আমাকে বুকের মধ্যে আগলে নিলেন। না রে শোনা, তোকে আর বকা দেব না। তুই আজ থেকে আমাকে আম্মু ডাকিস। তুই আমার ছেলে হিসেবে এই বাসায় থাকবি। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, ভাবতেই পারিনি আন্টি আমাকে আম্মু ডাকতে বলবে। এবার আন্টি একটু ধমক দিল। কি হলো, ডাকছিস না কেন আম্মু? আম্মু? আমি তোর মা আজ থেকে। আর একদম কান্না করবি না, একদম বলবি না যে তোর আম্মু নেই, আমি তোর আম্মু। আপনি তাহলে কি আমাকে আর বকা দেবেন না তো? দেব কথা না শুনলে বকা না মার দেব। যখন ঐশী আমার কথা শুনে না, যেমন করে মার দিই তেমন করে তোকেও মার দেব। নে এবার খেয়ে নি। না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছিস, তোর তো শরীর খারাপ করবি। আম্মু আমাকে খাই দিতে লাগলো। আমার চোখের পানি যেন বেড়েই চলেছে, থামছেই না। কি হলো, এখন আবার কান্না করিস কেন? দেখুন না ম্যাডাম, কান্না করতে চায় না, তবুও পানি পড়ছে। এখনো ম্যাডাম বলছিস? আম্মু বল। ভুল হয়ে গেছে আম্মু, আর কান্না করবো না। আন্টি আমাকে খাই দিয়ে শুয়ে দিল, দিয়ে রুমে চলে গেল। সবাই গিয়ে শুয়ে পড়লো। আর আমি আজকে অনেক খুশি, মাকে পেয়েছি। আমি আসলে সত্যি খুব লাকি। এগুলো ভাবতে ভাবতে তখন যে ঘুমাই গেছি। সকালবেলা ঘটলো আরেক কাণ্ড। স্যার কিছু লোককে নিয়ে এসেছেন, তারা মূলত আসছে এতিমখানা থেকে। স্যার এইসব আর ভালো লাগছে না, অশান্তির সৃষ্টি হয়েছে। আর ওনার কাছে পরিবারের গুরুত্ব বেশি, তাই আমাকে এতিমখানা সব খরচ নিজে নিয়ে। এনারা কারা আবু? এনারা এতিমখানা থেকে এসেছে, ওখানে আরফানকে শিফট করে দেবো। স্যারের কথা শুনে ঐশী আকাশের শেষ চাঁদ হাতে পেয়ে গেল। ঐশী দৌড়িতে আমাকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? আরফান, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এখানে রাখতে পারছি না। তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো আর প্রতিদিন দেখা করে আসবো। আমার মন খারাপ হয়ে গেল, তবুও হাসি মুখে বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানকার লোকেরা আমাকে আম্মু বললো, এই আরফানকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আরফানকে এতিমখানায় দিয়ে দিছি, আমার অশান্তি ভালো লাগছে না। এতিমখানায় এতিমরা থাকে, কিন্তু আরফানের তো আমি আছি। তো ও কেন এতিমখানায় যাবে? কি বলছো আম্মু? আপদ বিদায় হচ্ছে? তুমি চুপ থাকো। আর আরফান কোথাও যাচ্ছে না, আমাদের সাথে এখানেই থাকছে এই বাড়িতে।
তোমার অসুবিধা হবে? আরফান, আমার ছেলে আমার বাসায় থাকলে কোনো অসুবিধা নাই, থাকবে আমাদের সাথে। আম্মু, তোমার মাথা ঠিক আছে? ওই ছেলেকে বের করে দাও। না, ও আমাদের সাথে থাকবে, আপনারা চলে যান। আরফান কোথাও যাবে না। ঐশী রাগ করে ওর রুমে চলে গেল। আর স্যার বলল, তুমি আরফানকে? হ্যাঁ, আমি আরফানকে মেনে নিয়েছি, আর কাল রাতে আরফানকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। আরফান, আমি তোর কে? আম্মু। এবারে আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। আর ঐশী সেটা দেখে এভাবেই প্রায় 10 বছর পার হয়ে গেল। আমাকে সবাই ভালোবাসে, কিন্তু ঐশী খুব খুব ঘৃণা করে, সহ্য করতে পারে না, আমাকে মেরে ফেলতে চায়। এত রাগ, বাবা মাকে বশ করে ফেলছি। আমি এখন আম্মুর স্যারের অনেক প্রিয় পাত্র। আর দুজন খুব ভালোবাসেন আমাকে, কিন্তু ঐশী আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন আমাকে যা আসে তাই বলে, আর আমি নীরবে সব সহ্য করি। আজকে কলেজে গিয়ে দেখে আমি ওর বন্ধুদের সাথে বসে আছি। ঐশী আসে। এই ফকিনি, লাট সাহেবের মতো তো বসে আছিস? তো আমি বলেছিলাম আমার নতুন জুতা আনতে, বাসায় এনেছিস তো? নিম সাহেব, এসব কথা এখানে না বললেই কি নয়? কেন, তোর প্রেস্টিজে লাগছে? নিম সাহেব, আপনি এসব কথা বাসায় গিয়ে বলেন। না, আমার যেখানে মন চাইবে সেখানেই বলবো। আমি তোর বাসায় থাকি না, তুই আমাদের বাসায় পড়ে আছিস। শুধু তাই না, আমার বাবা মাকে তুই বশ করেছিস। নিম সাহেব, আপনি শুধরাবেন কবে? কুত্তা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে হা, সবার গালে সামনে আমাকে মেরে দিল দুইটা, মেরে চলে গেল। দোস্ত, তোরে কতবার বলেছি তুই আমার বাসায় এসে থাক, কেন ওই বাসায় পড়ে আছিস তুই? শুধু একবার বল, দেখি মেয়েটার কি অবস্থা করি। মোটেও না, ও কোনো ক্ষতি করিস না। এত অপমান করে তাও কিসের জন্য পড়ে আছিস? আমি কে ছিলাম সেটা ভুলে গেলে চলবে না। জানিস কিভাবে খেতে পেতাম না? সকালে খাবার জুটলে সারাদিন জুটতো না, আর না ছিল থাকবার জায়গা, না ছিল পড়বার বস্তু। কিন্তু স্যার আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচতে শিখেছেন। জানিস আমার আম্মুকে আজ কি জানি না, তবে আম্মু পেয়েছি। তারা সবাই আমাকে এত ভালোবাসে, শুধু ঐশী একটু খারাপ ব্যবহার করে, কিন্তু আমি ওদের নুন খেয়ে বড় হয়েছি। এখন আর বেইমানি করতে হয় নাকি? আর ঐশীর কথা আমি কিচ্ছু মনে করি না। দেখবি ও সে একদিন বুঝবে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। থাক, বাদ দে, চল বাসায় যাই। চল। আমি বাসায় চলে আসলাম। আম্মু, আম্মু কই গেলে? এই তো, আর ফ্রেশ হয়ে আস, খেতে দিচ্ছি। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। খুব ক্ষুধা লাগছিল, তাই খাবার নিয়ে বসে আছি। একটু বাদে ঐশী আসলো। এসেই, আয় লাট সাহেবের বাচ্চা, দূর হয়ে যা, আমার ক্ষুধা লাগছে। ঐশী দিন দিন মুখের ভাষা কি হচ্ছে, আমি ভাবতেও পারিনি তোমার এত অধপতন হবে। হ্যাঁ, এখন তো আমি খারাপ। ঠিক আছে, আমি চলে যাই। আমি তো এই বাড়ির কেউ না, ওই তোমাদের ছেলে। থাকো ওকে নিয়ে। নিন সাহেব, আপনি মাথা গরম করবেন না, নিন বসে খেয়ে নিন, আমি সরে যাচ্ছি। আরফান, কোথাও যেও না তুমি এখানেই থাকো, দেখি ওর সুতো কত দূর গিয়েছে। না আম্মু, আমি রুমে গিয়ে খাচ্ছি। নিন সাহেব, আপনি খেয়ে নিন। আমি জোর করে উঠে রুমে চলে আসলাম। কি করবো, দোষ তো আমার। কারণ ঐশী তো আর আমায় বাসায় গিয়ে অপমান করছে না। ঐশীর বাসায় এসেছি তাই অপমান করছে, চলে গেলে তো আর অপমান করতো না। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ইদানিং স্যার কাজে অনেক ব্যস্ত থাকছে, সেজন্য ঠিক মতো কথা বলতে পারছি না। বিকেলবেলাতে আমি ছাদে চলে আসলাম। ছাদে লাগানো গাছ পরিষ্কার করতে লাগলাম। তখন ঐশী আসলো ওর গাছে পানি দিতে। কুত্তা, তোকে এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? চলে যাস না কেন? তোর কি লজ্জা বলতে কিছু নেই? নিম সাহেব, এতিম অনাথ এদের লজ্জা থাকে না, আর যেটুকু থাকে সেটা আপনাদের মতো ধনীরা দেখতে পান না। তোর মুখে মুখে কথা বলা পারটা ইদানিং খুব বেড়েছে। তুই আমার জীবন থেকে সুখ নিয়ে নিয়েছিস। তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে কথা শোনায়। নিম সাহেব, আপনারা বড়লোক মানুষ, আপনার আম্মুর সামান্য কথায় আপনি তো কষ্ট পান, তাহলে কিভাবে হবে বলুন? আর আমি যে আপনার কথা অপমান থাপ্পড় সহ্য করে আসছি এই 1 যুগ ধরে। আছিস কেন? দূর হয়ে যেতে পারিস না? চলে যেতাম, আজ শুধু আপনার বাবা মায়ের জন্য। তারাই আমার পৃথিবী, আর আপনাদের নুন খেয়ে বড় হয়েছি, কিছু তো শোধ করতে হবে। লাগবে না, তুই দূরে গিয়ে মর তো। নিম সাহেব, আপনি যে আমাকে এত অপমান করেন, খারাপ ব্যবহার করেন, তা আপনার কি কখনো মনে হয় না যেটা ঠিক না? তোরে খুন করলেও আমার একটুও সমস্যা হবে না। তোর মতো ফকিনির দেখুন,
কাউকে কষ্ট দিয়ে কিন্তু সুখে থাকা যায় না। আপনার প্রতিটা আঘাতের কথা আমার মনে গেঁথে আছে। আমি তো যাবই না, বরং দেখবো কত অপমান করতে পারেন। তোরে আমি খুন করে দেব। সাহেব, একটা কথা বলি, রাগ করবেন না? কি কথা? এখন আমি আর ছোট নই, বড় হয়েছি। আর ফকিরনি হলেও আত্মসম্মান আছে। তাই বলছি কি, সবার সামনে আর অপমান করেন না। আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে বাসায় ফেলে সারাদিন স্যান্ডেল দিয়ে পেটাবেন, তাও সবার সামনে অপমান করেন না। এতে আমার থেকে আপনার বেশি সম্মানহানি হবে। আমার সম্মান মানে? দেখুন, সবাই তো জানে আমি আপনার বাসার কুকুর, কাজের লোক। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করি। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কিন্তু তা করে না। সবার সামনে আপনি আমাকে মারলে সবাই আপনাকে খারাপ ভাববে, সেজন্য আর সবার সামনে অপমান করবেন না প্লিজ। ভয় লাগে আপনার? আমাকে এত জ্ঞান দিতে হবে না। তোর থেকে জ্ঞান নিয়ে বড় হবার ইচ্ছা নেই। লোকে কি বললো তা নিয়ে বর্ষার কোনো মাথা ব্যথা নেই। আমি উঠে চলে আসলাম। আমি জানি ঐশীকে বলে কোনো লাভ নেই। আমি বিকেলবেলায় রাস্তা দিয়ে হেঁটে বাসার বাইরে যাচ্ছি, তখন ঐশীও তার বান্ধবীদের সাথে করে বেড়াতে বের হয়েছে। আমার এলাকার অনেক ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইলেও আমি শুধু শাওনকে নিজের খুব ভালো বন্ধু ভাবি। আমি শাওনের জন্য অপেক্ষা করতে লাগলাম। খানিক বাদে শাওন আসলে দুজন মিলে ঘুরতে বের হলাম। বন্ধু, তোর খুব কষ্ট হচ্ছে না রে? ঐশী অনেক খারাপ ব্যবহার করে। আরে না, ঐশী খারাপ ব্যবহার করে তাতে কি? ওর বাসার সবাই তো আছেই। তারা আমাকে তার ছেলের মতো দেখেন, খুব ভালোবাসেন। তাদের ভালোবাসার কাছে ঐশীর খারাপ ব্যবহার হার মেনে যায়। চল গিয়ে ফুচকা খেয়ে আসি। না থাক। না, চললো। শাওন আমাকে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। খানিক বাদে ঐশী আসলো ওর বন্ধুদের সাথে। একদম কথা বলবি না, চুপ করে থাক। আজকে কিছু বললে আমি সহ্য করব না। না, ওর জন্য কিছু বলিস না দেখা যাবে। প্লিজ শাওন, ওরে কিছু বলিস না যেন। এবার খানিক বাদে ফুচকা খেতে খেতে ঐশী আমার দিকে এগিয়ে আসলো। মেম সাহেব কিছু বলবেন? আমরা ফুচকা খাবো, এখান থেকে চলে যা। এই মেয়ে, এটা কি তোমার বাবার জায়গা যে চলে যাবে? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে, আমি চলে যাচ্ছি। না, কোথাও যাচ্ছি না। এতটা যদি সমস্যা হয় আপনি চলে যান। নিজে পারিস না বলে কি বন্ধুকে দিয়ে কথা বলাচ্ছিস? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে। মেম সাহেব আমরা চলে যাচ্ছি। এই, তুই কেন ভয় পাস এই মেয়েকে? ও একটা মেয়ে আর তুই একটা ছেলে, তুই ওকে ভয় পাবি না, ও তোকে ভয় পাবে। তোর পায়ে পড়ি, চুপ কর। মেম সাহেব আপনি কিছু মনে করবেন না। তোর ব্যবস্থা আমি করছি, বাসায় আয়। ঐশী রাগ করে চলে গেল। আজকে কপাল খারাপ আছে। ওরে বললাম কথা বলিস না, তবুও কি করলি? আর কতদিন চুপ করে থাকবি? ওর কথার জবাব দে, দেখবি ও আর তোর উপর অত্যাচার করবে না। না রে, ওরে বকা দিতে হবে না। আমার একটু বকা দিলেই কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ঐশী অনেক আদরের মেয়ে। ঠিক আছে, শোন ওর বকুনি, যেমন খুশি। ওই যে ওরে রাগিয়ে দিলি, জানি না বাসায় গিয়ে কি তোলপাড় করে। ও যা বলবে তার জবাব দিবি, দেখবি আর কোনো কথাই বলবে না। যা বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। আমি শাওনকে বিদায় জানিয়ে বাসায় আসলাম। বাসায় আসবার সাথে সাথে কুত্তার বাচ্চা, তুই তোর বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাস। আজ তোর একদিন কি আমার একদিন। মেম সাহেব আপনি শাওনের কথা কিছু মনে করেন না। আমি ওরে কিছু বলিনি, তবুও ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তোর মাথায় এইটুকু যায় না যে তুই থাকলে আমি বিরক্ত বোধ করি? তবুও কিসের জন্য পড়ে আছিস? ভালোবাসা, আমার স্যারের ভালোবাসা আমাকে যেতে দিচ্ছে না। দূর হয়ে যা। এত লোক মরে, তুই মরতে পারিস না? দোয়া করুন যাতে তাড়াতাড়ি মরে যাই। যা, গিয়ে গাড়ির তলায় মাথা দে। জানেন, একটা কুকুরকেও মানুষ এত অবহেলা করে না যতটা আপনি করেন। আমি মানুষ, পাথর না। আমার কষ্ট হয়। কষ্ট হয়তো আছিস কেন? চলে যা। বললাম না, একটা নিষিদ্ধ মায়া আমাকে ধরে রেখেছে। তা না হলে কবেই চলে যেতাম। জানেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি কি বুঝবেন এতিমদের কষ্ট? আপনার তো সব আছে। কি রে, কি কথা হচ্ছে? রুম থেকে আসতে আসতে বললো, আমার তেমন কিছু না, ওই কলেজের ব্যাপারে কথা বলছিলাম। আরফান, বুঝে নাও, আমরা রাজশাহী যাব আমার বাবার বাড়ি। আম্মু আপনাকে একবার তো বলেছি কোথাও যেতে ইচ্ছে করে না। আমি বাসাতে, প্লিজ দুয়াই লাগে আপনার, আমাকে নিয়ে যেতেন না? আপনারা যান। ঠিক আছে, ওষুধ তুইও গুছিয়ে নি, কাল ভোর 4টায় ট্রেন। আমি যাব, তাও তোমার ওই বাবার বাড়ি? স্নান করার জন্য একটা ভালো বাথরুম নেই, আর রাতের বেলায় সবাই একসাথে ঘুমাবে। আর ওই বুড়ি তো আছেই, আমাকে দেখলেই বলবে, এই ঐশী, তোর চুল এমন কেন?
সামনের দিকে এমন করে রং করা কেন? পায়জামা এত ঢিলা কেন? হাতের নখ বড় কেন? আয়, মাথায় তেল দিয়ে দি। এইসব আদিক্ষেতা দেখলে মেজাজ গরম হয়ে যায়। আমি যাবই না। আরফানের সাথে থাকতে পারবি? বাসায় আরফান আর তুই কোনো ঝগড়া করবি না তো? ওই ছেলেকে কয়দিন বাসায় আসতে নিষেধ করে দাও, তাহলেই হবে। না, বাড়ির বাইরে থাকবে, আরফান বাসায় থাকবে। সে দেখা যাবে। ঐশী, তুই এমন কেন? ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার তো করতেই পারিস। একটা দিন ভালো ব্যবহার করে দেখিস। আরে আম্মু, মেম সাহেব তো অনেক ভালো ব্যবহার করে, শুধু আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য এমন করে নাটক করেন। টাকা নেই, জানি। আসো, খেয়ে নাও। আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। আমি জানি ঐশী খাবে না, যদি ও খায় সেজন্য পরে খাবার খাবো। ওরা সবাই খেয়ে নিলো, আমি গিয়ে রুমে শুয়ে পড়লাম। খানিক বাদে আম্মু খাবার নিয়ে আমার রুমে আসলো। আরফান, ঐশীদাকে খুব কষ্ট দেখাই না? না আম্মু, ঐশী অনেক ভালো একটা মেয়ে। ওসব কথাগুলো বেশ ভালোই লাগে। খেয়ে নে। আচ্ছা আম্মু, আমি যদি চলে যাই তাহলে কি আপনি কষ্ট হবেন? ওই কথা আরেকবার বলে দেখ, আমি আর তোর সাথে কথাই বলবো না। আমাকে ছেড়ে তুই কোথাও যাস না। কোথাও যাবো না। তুই ঘুমিয়ে পড়, কাল ভোরে যেতে হবে। আর ঐশী যদি কিছু বলে তাহলে রাগ করিস না। আরে আমি রাগ করি না। আম্মু আমাকে খাইয়ে দিয়ে চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে গেল ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর আম্মু আর স্যারদেরকে স্টেশনে নিয়ে গেলাম। ঐশী ওর সাথে গেল, তারপর তাদের বিদায় জানানো হলো। এবার তুই কিসে যাবি? চিন্তা করেন না, আমি এদিকে থাকবো, আপনি বাসায় চলে যান। এবার আমি হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে আর ঐশী বাসায় চলে আসলো। সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যা একটু আগে আমি আস্তে আস্তে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি ঐশীর বান্ধবী বাসায় এসে ঐশীর সাথে গল্প করছে। এই দেখ, নবাবজাদা বাসায় আসছে। এবার আমার মাথা খাবে। সারাদিন কত শান্তিতে ছিলাম, ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, কিন্তু না, আবার শনি এসে হাজির হয়েছে। আমি কোনো জবাব না দিয়ে চুপচাপ রুমে চলে আসলাম। সারাদিন শুধু পার্কের মধ্যে বসেই কাটিয়ে দিয়েছি, ঠিক মতো খাইনি। রুমে গিয়ে একটু বিশ্রাম নিতেই শুয়ে পড়লাম। ঐশী, এই ছেলে আর তুই এক বাসায়? বাসায় আর কেউ নেই? কি আর করব বল? যদি কিছু করে, যদি তোর উপর জোর করে? হাসতেছিস কেন? ওরে আমি চিনি, ও এমন না। আমার সামনে মাথা নিচু করে থাকে, আমার মুখের ওপর কথা বলে না। আর তোর চিন্তাধারা এত কনফিডেন্ট? থাকবেই তো। 10 বছরের উপর আছে আমাদের বাসায়, সারাদিন অপমান করি তো তার কোনো প্রতিবাদ করে না। আর তুই কি বলছিস? তুই যাই বলিস না কেন, আরফানের মতো একটা ছেলে হয় না। আসলে আমি না এর প্রেমে পড়ে গেছি। ভাই নিয়ে যা তো, আপদ বিদায় হোক। না বাবা, আমার পড়াশোনা আগে, যদি কপালে থাকে তাহলে হবে। থেকে যা আজকে আমার বাসায়। না বাবা, আমার বাসা ছাড়া কোথাও ঘুম হয় না। তুই একটু কষ্ট করে নে। রিয়া ঐশীকে বিদায় জানিয়ে ওর বাসায় চলে গেল। এখন বাসায় শুধু ঐশী আর আমি রুমে কাত হয়ে শুয়ে আছি। ভালো লাগছে। আমি যদি এখন বাসা থেকে খাবার খাই তাহলে ঐশী আজে বাজে কথা বলবে। তাই আমি আস্তে আস্তে উঠে বাইরের দিকে গেলাম। যা টাকা ছিল তাই দিয়ে বিস্কিট কিনে বাসায় আসলাম। ঐশী ড্রয়িং রুমে বসে ঢুকবার সময় ঐশী, তা নবাব খ্যাত, কোথাও যাওয়া ছিল? একটু বাইরে গেছিলাম। কি করতে গেছিলেন? সিগারেট কিনতে নাকি গাঁজা? আমি নেশা করি না, এসব কথা বলেন কেন? তো কি করতে গিয়েছিলি? আসলে আসলে কি? খুব ক্ষুধা লাগছিল, তাই বিস্কুট কিনতে গেছিলাম। কেন, বাসায় কি খাবার নেই? আছে, কিন্তু যদি নিয়ে খাই তাহলে আপনি মারবেন, নাহলে বকা দেবেন। এতই যখন ভয়, চলে যাস না কেন? আমি চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি ঘুমাবো, একদম বিরক্ত করবি না। আর এমনিতেই কাল খুব সকালে ক্লাস আছে, দৌড়ে যা। আমি রুমে চলে আসলাম, পানির বোতল নিয়ে বিস্কিট খেতে লাগলাম। তখন ঐশী রুমে আসলো। বিস্কুট খেয়ে ক্ষুধা মেটাবে? এখন তো পাচ্ছে, কিন্তু কোনো এক সময় পানি ছাড়া কিছুই পেতাম না। ঢং না করে টেবিলে খাবার আছে, যা গিয়ে খেয়ে নে। না, আমার পেট ভরে গেছে। সবাই ঠিকই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তোর কাছে ওই বিস্কুটই বেস্ট, তাই খেয়ে থাক। আমার খাওয়া শেষ। সব আগাছা এসে আমার কপালে জুটেছে, কবে যে বিদায় হবে কে জানে। ঐশী চলে গেল। ঐশী আজকে তো খেতে বলেছে আমার কাছে,
রাতেই অনেক। আমি বিস্কুট আর পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল ভোরবেলায় ঘুম ভেঙে যায়, তখন ঘুম থেকে উঠে সমস্ত কাজ কাম শেষ করে বসে রইলাম। বারান্দায় বসে বসে রাতের দিকে তাকিয়ে আছি। খানিকক্ষণ পর ঐশীরও ঘুম ভেঙে যায়। আমি তখন চুপচাপ বসেই আছি। ঐশী উঠে ফ্রেশ হয়ে বসে আছে। আয় ছোট লোকের বাচ্চা, কই গেলি? কোথায় গেলি? কোথায় গিয়ে মরলি? আমি ঐশীর কথা শুনে দৌড়ে ঐশীর সামনে গিয়ে বললাম, হ্যাঁ মেম সাহেব বলুন, কি বলবেন? আজকে কি কলেজে যাবি? না, আমার শরীর ঠিক নেই, ক্লান্ত লাগছে, আমি যাব না। বাসায় থাক, আর কোনো জিনিস যেন চুরি করিস না। মেম সাহেব আমি গরিব এতিম, কিন্তু চোর না। আমাকে এসব বলেন না, খুব কষ্ট হয়, আমি ক্লান্ত হয়ে গেছি। মরে তো যাস নাই। আমি কলেজে যাচ্ছি, বাসায় যেন কোনো অপকর্ম করিস না। আপনি নিশ্চিন্তে থাকেন। ঐশী কলেজে চলে গেল। এবার আমি ভাবছি ঐশী কলেজ থেকে এসে কি খাবে। আমি রান্না করতে লাগলাম। রান্নার নিয়ম কানুন জানি, তবে এক্সপেরিমেন্ট নেই। কাঁচা হাতে রান্না করতে লাগলাম। প্রথমে ভাত রান্না করলাম, তারপর ডাল রান্না করলাম, কিন্তু মাংস রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল। তবু রান্না শেষ করলাম। জানি না রান্না কেমন হয়েছে, সবকিছু সুন্দরভাবে পরিবেশন করে রাখলাম। ডান হাত অনেক পুড়ে গেছে, তাই আমার কোনো মাথা নেই। আমি নিজের প্রতি কোনো যত্ন নেই না, জ্বর আসলেও কাউকে জানাই না। 12টার দিকে সবকিছু গুছিয়ে বসে রইলাম, তখন ঐশী বাসায় আসলো। বাসা থেকে কি কি আত্মসাৎ করলি? ম্যাম সাহেব আমি কিছু নেই নাই, আমি বসে না থেকে রান্না তো করতে পারতিস। এখন তো আমি রান্না করব, তাই গান্ডে পেইন্টে গিলবি। বসে বসে অন্ন ধ্বংস করছিস। ম্যাম সাহেব আমি রান্না করেছি, আপনি কি রান্না করতে পারবেন? রান্না করেছিস তাও আবার তুই? তো কি শাক পাতা রান্না করলি? আসেন, আমি পরিবেশন করে বসে আছি। ঐশী গেল, আমি ঐশীকে বসতে দিয়ে একটা প্লেটে ঐশীকে খাবার পরিবেশন করে দিলাম। ঐশী খেতে গিয়ে থামলো। আমি তোর ধান্দা ধরে ফেলেছি। কিসের ধান্না ম্যাম সাহেব? এই খাবারে বিষ আছে, আর তুই আমারে বিষ খাইয়ে মেরে আমার সব সম্পত্তি নিয়ে যাবি। সি সি, কি বলেন এসব ম্যাম সাহেব? আমি এত নিস না, এটা একদম ভালো খাবার, এতে কোনো বিষ নেই। এ দেখুন আমি খাচ্ছি। আমি অন্য প্লেট থেকে খাবার চামচ দিয়ে প্লেটে তুলে হাত দিয়ে খেতে যাবো, তখনই পুরো হাতে ঝাল লাগলো। আর আমি জ্বালা সহ্য করতে না পেরে বলে চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দিলি কেন? আমি কোনো কথা না বলে হাতটা লুকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে হাত ডুবে রাখলাম। ঐশী পেছন দিক থেকে খেয়াল করলো। কি হয়েছে রাতে? কিছু না, আপনি বসুন, আমি আসছি, এসে খেয়ে দেখাচ্ছি। খাবারে কিছু নেই। দেখা তোর হাত। না, আপনি গিয়ে বসুন, আমি আসতেছি। ঐশী জোর করে হাত দেখলো। জীবনে আজকে মনে হয় প্রথম ঐশী আমাকে ছুঁয়েছে। এর আগে গায়ে হাত দিয়েছে, তবে সেটা থাপ্পড়। কিভাবে পড়ালি? কিছু না, আপনি চলুন। ঐশী আমার হাত ধরে টানতে টানতে ও রুমে নিয়ে গেল। এবার ড্রয়ার থেকে স্যাভলন বের করে হাতে লাগিয়ে দিতে যাবে, তখন আমি হাত পেছনে টেনে নিলাম। এতিমের হাতে আর ক্রিম লাগাতে হবে, এমনিতেই ঠিক হয়ে যাবে। চুপ করে থাক ছোট লোকের বাচ্চা। আমাকে বকুনি শোনাবি বলে প্ল্যান করছিস? চুপচাপ থাক। সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর কি আর ঐশী হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। কি খুচরা বাপ করেছিলি? তার শাস্তি। আমার হাতে ক্রিম লাগিয়ে দিল। তারপর ঐশী বাইরে আসলো, আমিও আসলাম। ঐশী গিয়ে খেতে বসলো। কি দেখছিস? আপনি আমার হাত। তোর হাতে স্যাভলন লাগিয়ে দিয়েছি, তাই বলে ভাবিস না গলে গিয়েছি। যদি রাস্তায় একটা কুত্তা অসুস্থ হয়ে যায়, তাকেও আমি হেল্প করি। আর তুই তো কোথার একটা মানুষ। একটা কুকুর আমার মতো অবহেলিত হয়, যতটা আমি আপনার কাছ থেকে হই। এই, আমি তোর বাসায় গিয়ে অপমান করছি? ও, তোর তো আমার বাসা নেই। বসে এসে এক লোকমা খাবার গালে তুললো। তুই রান্না করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? আসলে কোনোদিন রান্না করিনি তো, তাই একটু কষ্ট করে খেয়ে নিন। খাচ্ছি, আমার সামনে থেকে যা। তুই থাকলে খেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আমি শুধু বাসার বাইরে চলে গেলাম। বাইরে হালকা করে মেঘ একসাথে জোর হচ্ছে, রাতে বাদল নামতে পারে। আরফান সেই দুপুর 3টার সময় গেছে, আর এখন রাত 11টা বাজতে চললো, তবুও বাসায় আসছে না। তখন বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে শীতও লাগছে। বাসার দরজা খোলা আছে। বসে একটা চাদর গায়ে দিয়ে ড্রয়িং রুমে বসে এগুলো ভাবতেছে। রাত 11:20। এদিকে আমি আস্তে আস্তে রুমের দিকে আসলাম। ভিজে চাপড় চাপড় হয়ে গেছে, শীতে কাঁপছি। এটা তোর বাসা না যে যখন খুশি তখন আসবি।
এটা ভদ্রলোকের বাসা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি শীতে কাঁপছি, কথা বলতে পারছি না। তখন আমি রুমে গিয়ে জামা পাল্টে গরম জামা পরলাম। সে আমার রুমে আসলো। আমার কথার জবাব দে, কোথায় গেছিলি? বস্তিতে। আজকে খুব একা একা লাগছিল আর ক্ষুদে লাগছিল, তাই ওখানে গিয়েছিলাম। বাসায় কি খাবার নেই? আছে, তবে সেটা নিষিদ্ধ। আমার হাত পুড়ে গেছে, খেতে পারবো না তুলে, তাই ওখানে গেছিলাম। যে চাষি আমাকে মানুষ করেছিল তার কাছে, সে আমাকে খাইয়ে দিয়েছে। তাই বলে বৃষ্টিতে ভিজে ভিজে? এই বৃষ্টি কি করবে, আর বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানি কেউ দেখতে পায় না। খেয়েছিস রাতে? হ্যাঁ। কি খেয়েছিস? বিস্কুট নাকি মুড়ি? না চাচি, হালকা ডাল আর ডিম রান্না করেছিল, তাই দিয়ে খাই দিয়েছে। ভালো হয়েছে, বাসায় তো মাংস রান্না করেছিলি, খেয়ে নিতে পারতিস। পুরো পেটে ঘি সহ্য হয় না, ওই ডাল আর ডিমই যথেষ্ট। হ্যাঁ তাই, আমি ভাবছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু না, এসে জড়ো হয়েছে। আমি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম, ক্লান্ত শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে রোদ উঠে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এক লাফে উঠে বসলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে ঐশী মন খারাপ করে চেয়ারে বসে আছে। কি হয়েছে ঐশী? মেম সাহেব, কি হয়েছে আপনার? দেখা ভালো লাগছে না, যা আমার সামনে থেকে। কি হয়েছে, শরীর খারাপ নাকি? ম্যাম, কি জন্য মন খারাপ আমাকে বলুন। যা আমার সামনে থেকে। আমি কি আপনাকে কোনোভাবে হার্ট করেছি? বলুন আমাকে, মন খারাপ করে থাকবেন না। আমার এমনি মন খারাপ, যা আমার সামনে থেকে, না হলে থাপ্পড় খাবি। আপনি আমাকে যত ইচ্ছে তত থাপ্পড় দেন, কিন্তু মন খারাপ করে থাকেন না। আমাকে বলুন, আমি আপনার মন ভালো করে দেবো। যাবি এখান থেকে? একটা জোকস বলি, দেখবেন মন ভালো হয়ে যাবে। দেখ, আমুকে ছাড়া কখনো থাকি নাই, আমার জন্য মন কাঁদছে। একটা কথা বলবো? কি কথা? চলেন আপনার নানার বাড়ি, আমাকে দেখতে পাবেন, সাথে মনও ভালো হয়ে যাবে। না, যাব না। চলুন, দেখবেন আপনার আম্মু নানু সবাই কত খুশি হবে, আর বেড়ানোও হয়ে যাবে। না, যাব না। চলুন না, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, যাব। তাহলে টিকিট কাটি, বিকেলে যাব আর সকালে পৌঁছে যাব। তোর সাথে? সমস্যা নেই, আমি আপনার থেকে দূরে থাকবো। যা, টিকিট রেডি কর। অনলাইন থেকে 2টা টিকিট বুকিং করলাম। ওই সবকিছু গুছিয়ে। সারাদিন আমি বাইরেই থাকলাম, দুপুরবেলা বাসায় আসলাম। তুই কই থাকিস সারাদিন? আমার মন খারাপ ছিল, তাই একটু বাইরে গেছিলাম। আপনি গুছিয়ে নিন। ওয়েট কর। ওই 10 মিনিট বাদে গুছিয়ে নিল। চলুন। তুই এই গেঞ্জি পরে যাবি নাকি? আমি তো আপনাকে এগিয়ে দিতে যাচ্ছি, আপনার নানার বাসায় যাবো না তো, আমি এগিয়ে দিয়ে চলে আসবো। অত দূর কি করতে যাবি? আপনাকে এগিয়ে দিতে, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি যাচ্ছি। তবুও ভালো জামা পরে নে, ফকিনীর মতো লাগছে। আমি তো ফকিরনি, তার আবার কেমন লাগবে? বেশি কথা না বলে যা বলছি তাই কর। আমি ভয়ে তাদের রুমে গিয়ে একটা ভালো শার্ট পরে আসলাম। ট্রেনে একদম আমার সাথে কথা বলবি না। ঠিক আছে। আমি ওই জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিলাম, তারপর যেতে লাগলাম। 4টার সময় ট্রেনে গিয়ে বসলাম। 4:25 ট্রেন। ঐশীর আমি সিট একই ক্যান্টিনে। আমি ঐশীর জন্য স্পেশাল ক্যান্টিনের ব্যবস্থা করছি। সাইডে দাঁড়িয়ে আছি। এই, এখানে এসে বস। না থাক। বস, না হলে অন্য কেউ এসে বসে যায় যদি। আমি গিয়ে ঐশীর পাশে বসলাম। মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল প্রায় আধা ঘন্টা, কিন্তু কারোর সাথে কথা বলিনি। হঠাৎ নীরবতা ভেঙে, মেম সাহেব, আপনার ঘুরতে ভালো লাগে? লাগে, তবে তোর সাথে না। মেম সাহেব, কথা বলবো? কি কথা? যদিও বলা উচিত নয়, তবু ছোট মুখে বলছি, আপনাকে সুন্দর লাগছে। সে কোনো কথা বলো না। খানিক বাদে, যদি থাপ্পড় খেতে না চাস তাহলে চুপ করে থাক। ভুল হয়ে গেছে। আমাদের সামনে একজন ভদ্র মহিলা বসেছিলেন। তোমরা দুজনে একসাথে কোথায় যাচ্ছ? আগে আমরা রাজশাহী যাচ্ছি, আপনি? আমি সামনে স্টেশনে নেমে যাব। তা তোমরা দুজন কি? আপনি যেটা ভাবছেন সেটা না। উনি আমার মেম সাহেব, আমি ওনার বাসার চাকর। কথাটা শুনতে পেয়েও ঐশী না শোনা ভান করে আছে। আর চাকর কথাটা শুনে ওই মহিলা বেশ অবাক হয়ে গেলেন। তিনি, তুমি কাজ করো? তোমার মতো একটা ছেলে চাকর? বিশ্বাস হয় না, দেখে তো মনে হয় তোমরা দুজন স্বামী। আর বাকি কথা বলতে দিল না ঐশী। তার আগে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনার কি মনে হয় আমরা স্বামী স্ত্রী? এই কে আপনি? চেনেন আমাদের?
যেখানে যাচ্ছেন সেখানে যান, বুঝি না আসে কোথা থেকে। মেম সাহেব উনি বুঝতে পারেন নাই, সেজন্য ভুল করেছে। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আন্টি আপনি মেম সাহেবের কথা কিছু মনে করেন না, উনি একটু রাগে, তবে অনেক ভালো মানুষ। আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। না না বাবা, ঠিক আছে, আমি রাগ করি নাই। আর তোমার ব্যবহার দেখে বুঝতে পারছি তুমি খুব ভালো। ভালো হয় আপনার সাথে নিয়ে যান, আসছে কোথা থেকে, এই জন্য ট্রেনে যেতে চাই না। মেম সাহেব প্লিজ রাগ করবেন না, লোকে খারাপ বলবে। আমাকে বিরক্ত করিস না। ও সেখানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। হালকা হালকা শীত থেকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি জ্যাকেটের বাটনগুলো লাগিয়ে বসলাম, আর ঐশী ব্যাগ থেকে চাদর বের করে গায়ে দিয়ে বসলেন। রাত 8টার দিকে একটা স্টেশনে ট্রেন থামলো। সেই মহিলা নেমে গেলেন। আমার হালকা ঘুম আসলো, হেলান দিয়ে শুয়ে আছি। তখন খেয়াল করলাম যে আমার গায়ে হাত দিয়ে ডাকছে। তাকে দেখি 10 বছর বয়সী একটা ছেলে, গায়ে হালকা একটা ময়লা জামা, গায়ে ময়লা। স্যার 10টা টাকা দেবেন, খুব ক্ষুধা লাগছে, একটা রুটি কিনে খাইতাম। ছেলেটার কথা শুনে আমি চলে গেলাম সেই ছোটবেলায়। আমি তো এইভাবে লোকের কাছে চেয়ে বেড়াতাম। ওর কষ্ট আমি বুঝতে পারছি, তার কষ্ট সেই বোঝে যে সেই সম পরিমাণ কষ্ট ভোগ করছে। আমি জানি ওদের যন্ত্রণা কত নির্মম। দেন না স্যার, খুব ক্ষুধা লাগছে, সেই সকালে খেয়েছি আর এখন রাত হয়ে গেছে। ওর কথায় আমার হুঁশ আসলো। ওর নাম কি? আমার নাম করিম। তোমার খুব ক্ষুধা লাগছে? হয়। ঠান্ডা লাগছে না? ক্ষুধার যন্ত্রণায় আর শীত লাগে না স্যার। চলো খেয়ে নেবে। আমি করিমের হাত ধরে বাইরে আসলাম। তারপর স্টেশনের পাশে একটা হোটেলে ঢুকে গেলাম। করিম, কি খাবে? একটা রুটি। রুটি খাওয়াবো না, তোমার কি খেতে মন চাইছে? গোশ, অনেকদিন গোশ খাই না, ভুলে গেছে গোশতের স্বাদ কেমন। একটু ওয়েট করো। আমি ওয়েটারকে ডেকে মাংসের অর্ডার দিলাম। তারপর মাংস দিয়ে গেল। করিম খেতে লাগলো। করিম, তুমি একা? না স্যার, আমার নাকি মা বাবা দুজনই আছেন। বাবা মদ গাঁজা খায় আর ঘন ঘন বিয়ে করেন। মা বাবা দুজনে আলাদা, আর মা অন্য জায়গায়। আমি বলতে পারলাম না। দিয়ে দিল। মন খারাপ করে সব ঠিক হয়ে যাবে, কেউ নাও। এই হলো আমাদের দেশ, যেখানে তার তৃপ্তি লাভের জন্য বিয়ে করে আর সেই কষ্ট সহ্য করতে হয় এসব করিমের মতো ছেলে মেয়েদের। যারা বাবা মা নামের কলঙ্ক, সন্তান জন্ম দিছে মানুষ করতে পারে না। পেট চালাতে এসব ছেলে মেয়েগুলো বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে আর দেশের ক্ষতি করে। এর জন্য দায়ী হলো করিমের বাবা মার মতো মানুষগুলো। করিম খাওয়া দাওয়া শেষ করলো। করিম এখন তো খেলে, তারপর কালকে কি করবে? জানি না, আল্লাহ চালিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসি তাহলে। তোমার শীত লাগছে? একটু একটু, তবে দোকান বন্ধ করলে বস্তা গায়ে দিয়ে শুয়ে পড়লে আর ঠান্ডা লাগবে না। বলে চলে যেতে লাগলো। তখন আমি ওরে দাঁড় করিয়ে আমার জ্যাকেট খুলে ওর গায়ে দিয়ে দিলাম। যদিও বড় হয়ে গেছে, তাতে শীত মানাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি কোনোদিন ভুলবো না। করিম মনের আনন্দে চলে গেল। আমি চলে আসতে লাগলাম। তখন দেখে ঐশী পেছনে দাঁড়িয়ে আছে। মেম সাহেব, আপনি বাইরে কেন আসলেন? নিজের জ্যাকেট ওরে দিয়ে দিলি, এখন এত পথ যাবি কিভাবে? চিন্তা করতে হবে না, আমি যেতে পারবো। ওদের কষ্ট দেখে তোর এত লাগে কেন? কারণ আমিও তো ওদের মতো কেউ। আপনাদের দয়া আজকে এখানে। না, আমি তো জানি এতিমের কষ্ট, ওদের যে কত কষ্ট হয় সেটা আপনি বুঝতে পারবেন না মেম সাহেব। তুই বোঝ, আমার বোঝা লাগবে না। মেম সাহেব, আপনাদের বাসায় যা খাবার নষ্ট হয়ে যায় তাতে করে 10টা শিশু খেতে পারতো, কিন্তু দেখছেন আজ ওদের খাবার চেয়ে বেড়াতে হচ্ছে। তোর কথা শোনবার টাইম নাই, সর, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে নি। বলছি গিয়ে হোটেল থেকে খেয়ে নিলো। আমি সামান্য খাবার খেয়ে নিলাম, দিয়ে আবার ট্রেনে বসলাম। 9টা 45-এ ট্রেন চালু করে দিল। আমি চুপ করে বসে রইলাম। ভালো শীত লাগছে, তবে আমি ঐশীকে বুঝতে দিলাম না, তা নাহলে আমাকে হয়তো গালাগালি করতো। আস্তে আস্তে ঘুমে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো থাপ্পড় আর কিলঘুষির কারণে। চোখ মেলে দেখি আমি ঐশীর চাদরের মধ্যে ঐশীকে জড়ে ধরে শুয়ে আছি। বুঝতে পেরে এক লাফে সরে বসলাম। আজকে নিশ্চিত আমি শেষ। মেম সাহেব, আমি বুঝতে পারিনি আসলে ঘুমের মধ্যে কি হয়ে গেছে, বুঝতে পারিনি। কুত্তার বাচ্চা লুইচ্চা, লজ্জা করে না তোদের? তো লজ্জা নেই শয়তান, আমার উপরে তুই! ছি ছি ছি, তোকে আমি তো ভদ্র ভাবতাম, ভেতরে ভেতরে। প্লিজ ম্যাম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, জেগে থাকলে এমনটা হতোই না। নানুর বাসায় চল, তারপর মজা বোঝাচ্ছি। খুশি ট্রেন থেকে নেমে গেল। আমিও নেমে আসলাম ওনার পিছনে। উনি হন হন করে হাঁটতে লাগলেন। ঘুমের মধ্যে এটা কি করলাম? উনি তো খুব রাগ করলেন, আমাকে খারাপ ভাবলেন। এটা করা উচিত ছিল না।
আমি জেগে থাকলে কখনোই এমন করতাম না। মেম সাহেব প্লিজ ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে করি নাই। তুই চল, আমি তোর ব্যবস্থা করছি। না, ভুল যখন করেছি ক্ষমা চাইতে তো হবে। আমি দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। ঐশী স্থির হয়ে দাঁড়ালো। আমি ব্যাগ মাটিতে রেখে সোজা ওনার পা জড়িয়ে ধরলাম। প্লিজ মেম সাহেব ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই, আমি জেগে থাকলে কখনোই এমন হতো না, আমাকে ক্ষমা করে দিন। রাস্তায় কি শুরু করলি? পা ছাড়। আগে বলুন ক্ষমা করে দিয়েছেন, তাহলে পা ছেড়ে দেবো। ক্ষমা না করলে পা ছাড়বো না। পা ছাড়, লোকে কি দেখবে? দেখুক, আমি আমার মেম সাহেবের পা জড়িয়ে ধরেছি। আচ্ছা, উপরে ওঠ। ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ। আমি ব্যাগ নিয়ে উপরে উঠলাম। লাস্ট তুই কি বললি? ওই তোর মেম সাহেব? আপনি ভুল ভাবে নিয়েছেন, আপনি আমার মেম সাহেব, তবে মালিক হিসেবে আমি আপনার চাকর। ঠিক আছে, চল। মেম সাহেব বিশ্বাস করুন, আমি ঘুমের মধ্যে হয়তো ভুল করে এমন করি, কিন্তু বিশ্বাস করুন আমি অমন ধরনের ছেলে না। চল, আর হয়তো 5 মিনিট হাঁটলে পৌঁছে যাব। আপনি যেতে পারবেন না? হ্যাঁ, পারবো। তাহলে আপনি যান, আমি বাসায় ফেরত যাই। এত দূর এসে আবার ব্যাগ চাবি? হ্যাঁ। না, চল। না, আপনার সম্মানহানি হবে। সবাই যখন জানবে ওই চাকরকে সাথে করে নানার বাড়ি এসেছে, তখন সবাই হাসাহাসি করবে, আপনার সম্মানহানি হবে। আমি ফেরত যাচ্ছি। সে দেখা যাবে, চল। আম্মু যদি জানে তুই এসে চলে গেছিস, তাহলে আমাকে বকা দেবে। তুই আমাকে বকুনি শোনানোর জন্য এসব করছিস। মেম সাহেব আমি ওটা ভাবি নাই। চল তাড়াতাড়ি। আমি হাঁটতে লাগলাম। ওই সে গুগল ম্যাপ দেখে এগিয়ে যাচ্ছে। মেম সাহেব আপনি কত বছর পর যাচ্ছেন? 15 বছর। যখন ক্লাস 1-এ পড়তাম তখন আসছিলাম, আর আজকে যাচ্ছি। মেম সাহেব একটা কথা বলবো? কি কথা? বলছিলাম যে আমাকে আপনি ছোট লোক, ফকিন্নি, অনাথ এসব বলেন, আমার কোনো কষ্ট নেই। তখন লজ্জা, দুর্চরিত্রা এসব বলেন, তখন খুব কষ্ট হয়। আমি কিন্তু এগুলো না। তুই আসলেই একটা কি? কিছু না, চল। ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। আর কত দূর? আর 2 মিনিট। আর 2 মিনিট পর আমরা পৌঁছে গেলাম। বাসাটা বেশ পুরাতন। বাসার উঠান পেরিয়ে বিশাল এক সদর দরজা। ঐশী গিয়ে কলিং বেল বাজালো। তারপর আন্টি দরজা খুলে দিল। ঐশীকে দেখে খুব বড় সারপ্রাইজ হলেন আম্মু। আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। আম্মু সবাইকে ডাকছেন। ঐশী এসেছে বলে সবাই দৌড়ে আসলো। ঐশীকে সবাই ভেতর নিয়ে যেতে লাগলো। তখন এখন ভেতরে আসো। সবাই আমাকে দেখে জিজ্ঞেস করলো কে আমি। আম্মু জবাব দিতে গেল, তার আগে আমি বললাম আমি ওনাদের বাসার চাই। প্রিন্স সাহেব একা আসতে পারেন নাই বলে আমি নিয়ে এসেছি। আমার কথা শুনে আম্মু প্রচন্ড রকমের রেগে গেলেন। তিনি আরফান, এই কথা বলতে পারলে? তোমার একটু কষ্ট হলো না আমাকে অপমান করলে? ভুল হয়ে গেছে আম্মু। এই হলো আরফান, আমার আরেক ছেলে। এবার সবাই ভেতরে চলো।